করোনার প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীই এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয়, স্বাস্থ্য সেবা এখন ঘর থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে থাকছি রুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন। ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ডক্টর বেলাল, বাংলাদেশে শীত জেঁকে বসতে শুরু করেছে। শীতের কারণে ঠান্ডাজনিত অনেক রোগে কিন্তু শিশুরা ভুগে। সেই কারণে আজকের আলোচনা যেটা আমরা শুরু করতে চাই, শীতজনিত যে রোগবালাই শিশুদের মধ্যে পরিলক্ষিত হয় সেটা নিয়ে। শীতের সময় বাতাসে অনেক বেশি জীবাণু থাকে আমরা জানি, এবং সেই কারণে ইনফ্লুয়েঞ্জা এবং মাম্পসের কিন্তু অনেক ধরনের প্রাদুর্ভাব শিশুদের মধ্যে পরিলক্ষিত হয়। শুরুতে একটু ইনফ্লুয়েঞ্জা নিয়ে জানতে চাইবো আপনার কাছে। শিশুদের ইনফ্লুয়েঞ্জা কতটা ভয়াবহ হতে পারে এবং কি কি লক্ষণ দেখে বাবা মা বুঝতে পারবেন যে তার শিশুটির ইনফ্লুয়েঞ্জা হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ সময় উপযোগী প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি শীত প্রধান আমাদের দেশ না, আমাদের সিজনাল একটা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর এসব জায়গায় শীতের প্রাধান্য একটু বেশি। এই সময় শীত প্রধান এলাকা যেগুলো আছে সেসব যেগুলো শিশুর ভাইরাস জনিত যে অসুখগুলো হয় তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা একটা কমন, যেটা আমরা কমন ফ্লু বলি। সেখানে বাচ্চার হালকা জ্বর থাকবে, নাকে সর্দি থাকবে, চোখটা লাল থাকবে এবং কাশি হবে। এইটা বাচ্চা একটু খেতে চাইবে না, একটু খিটমিটে মেজাজ হবে। এই দেখে বুঝবে যে বাচ্চাকে একটা ভাইরাল অ্যাটাক হচ্ছে। এবং এই অ্যাটাকগুলো হলে পরে ডক্টরের শরণাপন্ন হতে হবে। বাসায় বসে তো এইসব ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক হবে না, বা উল্টোপাল্টা ওষুধ দেওয়া তো নিশ্চয়ই ঠিক হবে না বাচ্চাদের। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বাচ্চাদের আমরা চিহ্নিত করে নবজাতক থেকে আরম্ভ করে ১ বছর ২ বছর এভাবে প্রত্যেকটা স্টেজে বাচ্চাদের ওই অসুখের অ্যাটাক গুলো ধরনটা একরকম। যেমন ছোট্ট বাচ্চা একটু ফ্লু দিয়ে অ্যাটাক হলে নাকে সর্দি হবে। এ সময় সর্দি হলে যেটা হবে, যেটা ঘরে বসে চিকিৎসা করা যাবে। যেমন একটা শিশুর গরম পানিতে একটু লবণ দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে। এই সময় যদি তার গায়ে জ্বর থাকে, জাস্ট নাপা জাতীয়, প্যারাসিটামল জাতীয় একটু ড্রপ খাওয়ালেই বাচ্চা ভালো থাকবে এবং দুধ টানতে হবে। যদি কোনো কারণে বাচ্চা দুধ খেতে অসমর্থ হয়, তখন সে চিকিৎসকের শরণাপন্ন হবে। এর চেয়ে একটু বড় যদি হয়, ২ বছর পর্যন্ত, তখন বাচ্চাদের ফ্লুটা একটু বেশি ধরনের কাশি হয়, ঘন ঘন কাশি হবে, নাক বন্ধ থাকবে এবং এই নাক বন্ধর জন্য কান ব্যথাও হতে পারে বাচ্চাদের। এক্ষেত্রে খুব বেশি কান্না করে, তখন মাকে ধরতে হবে যে তার হয়তো একটু বেশি ধরনের কিছু হচ্ছে। এই হালকা কমন কোল্ড এর পর ২-৩ দিন পর বাচ্চার যদি শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে এটাকে আমরা ব্রঙ্কোলাইটিস বলি। এসব ক্ষেত্রে প্রাথমিক দিকে যেটা হোমমেড, আমরা স্যালাইন পানি, যেটা গরম পানিতে একটু লবণ দিয়ে নাকটা ক্লিয়ার করলে এবং প্যারাসিটামল জাতীয় খাবার খেলে বাচ্চারা সাধারণত এগুলো থেকে উপশম হয়। সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শের খুব দরকার হয় না। কিন্তু যখন দেখবে যে ২-৩ দিন পরে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, বাচ্চা খেতে কম পাচ্ছে, তখন তাকে বুঝতে হবে যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্বাসকষ্ট শুরু হলে তাকে চিকিৎসকের পরামর্শ না নিয়ে জি। চিকিৎসা শুরু করাতে হবে। আরেকটি যেটি ভাইরাস গঠিত বাচ্চাদের কমন আরেকটি অসুখ, যেটি শীতকালে বেশি দেখা যায়, মাম্পস। মাম্পস আমি জানতে চাইবো আপনার কাছে যে কি কি লক্ষণ দেখা দেয় মাম্পস হলে পরে, এবং এই রোগটি ছোঁয়াচে কিনা? হ্যাঁ, মামসটা হচ্ছে যে কন্টেজিয়াস খুব। এখানে হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেনরা একসাথে থাকে এবং খুব ছোঁয়াচে। স্কুলের একটা বাচ্চার গলা ফুললে ওই আরেক বাচ্চা এসে কমপ্লেইন করে যে, "মা, আমার কানের সামনে ব্যথা করতেছে, জ্বর আছে।" এক্ষেত্রে মামস হতে পারে ২ দিকে। একদিকে কানের জাস্ট সামনেখানটা ফুলে যাবে এবং অনেক সময় খুব হালকা মৃদু জ্বর হয়, অনেক সময় খুব বেশি হয় এবং পেইন করে। এটা দেখে মারা সাধারণত বুঝতে পারে এবং হিস্ট্রি নিলে দেখা যায় যে তার বন্ধু বা আ আর কেউ ফ্যামিলির কারো অ্যাটাক হয়েছে ওই সমসাময়িক বাচ্চাদের। এবং এটা খুবই ছোঁয়াচে, কন্টিজিয়াস। তো এটার এটার প্রতিকারে ক্ষেত্রে আসলে বাবা আমরা মা কি করতে পারেন, এবং মাম্পসের তো টিকা আছে আমরা যেটুকু জানি, সেই টিকা আসলে কত বছর জি, বয়স থেকে বাচ্চাদের নিতে হয়? আচ্ছা, এই টিকাটা অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা এমআর ভ্যাকসিন সরকার আরম্ভ করেছে, সেখানে মাম্পসটা নাই। কিন্তু বিদেশে মাম্পসের ভ্যাকসিন এমএমআর ভ্যাকসিন বলা হয়। এই এমএমআর ভ্যাকসিনটা আমাদের ১৫ মাস থেকেই আরম্ভ করে দেওয়া যায়।
এবং প্রথম দিকে দিলে মাম্পসের এই উপদ্রব থেকে রক্ষা হওয়া যায় এবং মাম্পস জনিত অনেক জটিলতা আছে, যেমন আমরা অর্কাইটিস বলি, ইউকোরাইটিস, পরে মানে পরে এগুলো ইফেক্ট করে, বা প্যানক্রিয়াটাইটিস থেকে আরম্ভ করে অনেক জটিল জটিল সমস্যা লাইক এনকেফালাইটিস, এই ধরনের সমস্যা হতে পারে। তো এটা মাউস ভ্যাকসিন যদি আমরা আগে দিতে পারি তাহলে মাউস থেকে এটা রক্ষা পাওয়া যায়। এছাড়া টিকা নেওয়া ছাড়া কি কোনো প্রতিকার আছে কিনা, যেটা নিলে পরে, যে প্রতিকার আগে প্রতিকার ছাড়া, নিলে পরে? জি। জি জি, আর্লি আইসোলেশন করতে হবে যে অমুক বাচ্চাটার, তাহলে তাকে ছোঁয়াচে যেহেতু অসুখ, সেখান থেকে তাকে আলাদা থাকতে হবে, এটাই হচ্ছে মেন প্রতিকার। আরেকটি যেটি কমন সমস্যা শিশুদের ভুগতে দেখা যায় শীতকালে, সেটা হচ্ছে টনসিলের সমস্যা। এই টনসিল লাইটিস হলে পরে আসলে বাবা মা কিভাবে শিশুর যত্ন নেবেন এবং এর কারণগুলো কি আসলে? অ্যাকচুয়ালি টনসিল যেটা হয় সেটা হচ্ছে টনসিলাইটিস বলি আমরা, সেটা অ্যাকুট হতে পারে এবং বারবার হলে সেটাকে রিকারেন্ট বলি আমরা। তো অ্যাকুট টনসিলাইটিস হলে প্রথম দিকে তাকে চিকিৎসা নিতে হবে এবং এটা ভাইরাস জনিত কারণে কম হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এবং এই টনসিলাইটিস গুলো সাধারণত ৫ বছর বা তার উপরের বাচ্চাদের হয়। পরবর্তীতে এটা চিকিৎসা না নিলে এটা এখান থেকে বাতজারের হওয়ার সম্ভাবনা থাকে। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। টনসিল হলে বাচ্চার মা বুঝতে পারবে যে বাচ্চার মানে গলায় ব্যথা করছে, জ্বর হচ্ছে, খেতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক, বিশেষ করে আমাদের ওরাল পেনিসিলিন, এটা আমরা খেতে বলি এবং তাতে বাচ্চা বেশিরভাগই ভালো হয়ে যায়। তো টনসিল বারবার হলে সেটা সমস্যা হয়। ফার্স্ট টাইম হয় বেশিরভাগ এবং সেটা ভালো হয়ে যায়। আম বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খাওয়ার সাথে এই টনসিলাইটিসের সম্পর্ক আছে কিনা কোনো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা যেকোনো গলা ব্যথা হলে আমরা সোর থ্রোট বলি, সেখানে গরম পানি খেলে আমাদের বলা হয় যে মোর দ্যান 70% আ রিমেডি হয়ে যাবে উইথআউট এনি মেডিকেশন। আর টনসিলাইটিস হয়ে গেলেও বারবার গরম পানি কুলকুচি করলে বাচ্চার ইনফ্ল্যামেটরি অংশটা কিছুটা কম হয়ে যায় এবং বাচ্চা তখন স্বাচ্ছন্দ্য ফিল করে, বাচ্চা আরাম বোধ করে। বাট অ্যান্টিবায়োটিকটা তখন খেতে হয়। তার সাথে, সাথে গরম পানির গড়গড়া বলি, দিনে ৩ বার করলে বাচ্চার মানে স্বাচ্ছন্দ্য ফিল করে এইটা। তো এটার আরেকটি রোল খুব ভালো। বিষয় নিয়ে জানতে চাইবো, শীতকালে যেটি কমন বাচ্চাদের মধ্যে দেখা যায় সেটি হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া আক্রান্ত হলে শিশুরা আসলে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এবং আসলে কোন লক্ষণগুলো দেখে বাবা মা সচেতন হবেন যে তার বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে? জি, এটা খুবই কমন প্রবলেম আমাদের। এটা ১ম দিকে বাচ্চাদের ইনফ্লুয়েঞ্জা জাতীয় সিম্পটম হবে, লাইক নাকে পানি, সর্দি, হালকা জ্বর। তার কয়েকদিন পরে যেটা শ্বাসকষ্ট শুরু হয় সেটাকে আমরা ব্রঙ্কোলাইটিস বলি। আর যেটা সরাসরি জ্বর, হাই ফিভার নিয়ে আরম্ভ হয় ওটা ব্রঙ্কোনিউমোনিয়া। যেটা ছোট বাচ্চা যদি হয়, দুধ খাওয়া বাচ্চা, তাহলে ফার্স্ট সিম্পটম হবে যে বাচ্চা রিল্যাক্টেন্ট টু আ মা মা ফিড আরকি, দ্যাট ইস ব্রেস্ট মিল্ক সে শাক করতে পারবে না। এবং বাচ্চার মা খেয়াল করবে যে বাচ্চার শ্বাসের গতি বেড়ে গেছে এবং বুকের নিচের অংশটা দেবে যাচ্ছে। এরকম যখন বাচ্চা জ্বরের সাথে কাশি থাকবে এবং শ্বাসকষ্ট বেড়ে যাবে, বাচ্চা দুধ খেতে পারবে না, তখন সাথে, সাথে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা নিকটস্থ হসপিটাল যেখানে আছে সেখানে যোগাযোগ করতে হবে। এই বিষয়ে আমি আরেকটু আপনার কাছে জানতে চাইবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি রাজশাহী জেলা থেকে ওয়ালাইকুম বলছি। সালাম, বলুন। আমার বাচ্চার ৫ বছর বয়স, তো এই ভাত খাবার পরে খালি পেট ব্যথা, নিচে নাভির কাছে ওইখানে ব্যথা করে খুব। ভাত খাওয়ার পরে এই কথাটা বলে, আবার একটা দৌড়াদৌড়ি যদি করে তাও বলে পেট ব্যথা করছে। আর কতদিন থেকে এই ব্যথাটা হচ্ছে? এটা তার ৫-৬ মাস হয়ে গেল। আচ্ছা, আমি ফিরছি ডক্টর বেলাল, আপনার যদি কিছু জানার থাকে। আচ্ছা, এই বাচ্চাদের পেট ব্যথাটা একটা কমন সিম্পটম। এটা বাচ্চাদের যদি ওজন ঠিক থাকে, বাচ্চা খাওয়ার পর ব্যথার কমপ্লেইন করে, তাহলে বুঝা যাবে যে এটা খাওয়াটা বেশি খাওয়ার জন্য এরকম হচ্ছে। কিছু, কিছু মা আছে যে বাচ্চার অনেক সুন্দর ওজন তারপরে বারবার খাওয়ায়। তখন বাচ্চারা বেশিরভাগই কমপ্লেইন করে যে, "মা আমার পেট ব্যথা, আমি খাবো না।" পেট ব্যথার সাথে যদি তার সিম্পটম থাকে, যেমন জ্বর থাকে বা ভমিটিং করে, তখন সেখানে বুঝবে যে কোনো কারণ আছে। আর বেশিরভাগই বাচ্চা, মোর দ্যান 90% বাচ্চা ২ বছরের উপরে পেট ব্যথা হয় সাধারণত ফাংশনাল।
ফাংশনাল ব্যথা নাই, ব্যথার মতো ভান করা, সেটা হচ্ছে বেশি ঘন ঘন খেতে দেওয়ার অফার করার জন্য, বা সে অন্য জায়গায় কিছু করতে যাবে সেই সময় তাকে বারণ করে খাওয়ার অফার করলে এই কমপ্লেনটা বেশি পাওয়া যাবে। সুতরাং প্রথমেই যদি হয় ফার্স্ট টাইম, তাহলে তো অবশ্যই চিকিৎসক দেখাতে হবে। আর বারবার যদি হয় সেখানেও আমাদের কিছু এক্সক্লুশন করতে হবে যে তার অন্য কোনো কিছু আছে কিনা। যেমন ৫ বছরের বাচ্চার একটা গল ব্লাডারে ব্যথা হতে পারে, পলিসিস্টাইটিস বা গল স্টোন বলি আমরা। তারপরে প্যানক্রিয়াটিক সমস্যা থেকে হতে পারে। তারপরে জিআইটি তে কাউজ মিল্ক অ্যালার্জি সেখান থেকে হতে পারে। তো এই সবগুলোকে এক্সক্লুড করে আমরা সাধারণত এটাই করি যে এটা ফাংশনাল অথবা অ্যাকচুয়ালি প্যাথোলজিক্যাল। সেক্ষেত্রে যদি বাচ্চার ৬ মাস ধরে অবশ্যই ব্যথা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে আমি যে ডিজিজ গুলো বললাম সেগুলোকে এক্সক্লুড করে ইনসিওর হতে হবে যে না, তার অন্য কিছু নাই। এটা সাধারণত খাওয়ারই থেকে হচ্ছে। ডক্টর বেলাল, আমাদের সাথে এরই মাঝে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম রংপুর থেকে বলতেছি সুরমা। জি বলুন। আমার বাবুর বয়স 13 দিন হচ্ছে। তো জন্ম থেকে একটু ঠান্ডা ছিল, শিশু ডক্টর দেখার পর নোজোমিস্ট একটা ড্রপ দিছিল। আমি সেটা দিনে ৩-৪ বার ব্যবহার করি, কিন্তু ইদানিং দেখতেছি ১ সপ্তাহ থেকে বাবু যখন রাতে বুকের দুধ খায় খুব শ্বাসটা খুব শব্দ হয়, আর ভিতরে দেখি যে হুর হুর করে শব্দ করে। নাক দিয়ে হাসি যখন বের হয় বড় মানুষের মতো একটু পানির সঙ্গে একটু লালসার মতো বের হয়। আর ২-৩ দিন থেকে একবার করে বমি হয়েছিল, বমির সঙ্গে একটু মানে পিচ্ছিল লালসার মতো বের হচ্ছিল। তো বাবু দিনের বেলা ঠিক থাকে, রাতে আমার খুব টেনশন হচ্ছে। আমি তারপরও শিশু ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে এই ড্রপই ব্যবহার করতে বলছে যে একটু ঠান্ডা সমস্যা হবে না। কিন্তু আমি টেনশন করতেছি যে এখন আবহাওয়া প্রচুর খারাপ, ঘর থেকে বের হতে পারতেছি না, কিন্তু আমার বাচ্চা তো এরকম করতেছে। আমার টেনশন হচ্ছে যে আমি কি করব, আচ্ছা ঠিক করণীয়টা আছে, আপনি কি? শুনতে থাকুন, আপনার এই সমস্যার সমাধান নিশ্চয়ই দিবেন। ডক্টর বেলাল, আপনার কাছে ফিরছি। আচ্ছা, আমাদের ১৩ দিনের মায়ের যে প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি হলো খুবই প্রবলেমেটিক। বাট সমাধান হচ্ছে যে বাচ্চাকে যেটা ড্রপ দেওয়া হয়েছে এটা নরমাল স্যালাইন লাইক ড্রপ, লাইক সোলো নেজাল ড্রপ, নরসল অথবা নজোমিস্ট। এই ধরনের ড্রপ দিয়ে আমরা নাকটা ক্লিয়ার করতে বলি। তবে বাড়িতে তৈরি করার কিছু একটু গরম পানিতে একটু লবণ দিয়ে ওই পানিটা নাকে দিলে আরেকটু বেশি কাজ করবে। এবং এই ড্রপটা শুধু দিনের বেলা ব্যবহার না, রাত্রেও কয়েকবার করতে পারবেন। আর একটা খেয়াল করবেন যে বাচ্চার নাকে ড্রপ দিয়ে নাকটা ক্লিয়ার করার পরেও যদি তার শব্দ হয় বা বুকের এটা বেশি দেবে যায়, ছোট বাচ্চাদের একটু দাবেই। যদি বেশি দেবে যায়, দুধ খেতে না পারে, তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে। আর যদি দুধ খেতে পারে আর এরকম শব্দ হয়, তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। অনেক সময় শ্বাসনালীটা কিছুটা দুর্বলের কারণে এই ধরনের একটু শব্দ হয়, যেগুলা বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি, ধন্যবাদ। যেহেতু শীতকালীন রোগবালাই নিয়ে কথা বলছিলাম, একটু জানতে যাবো আপনার কাছে যে শীতকালে আসলে বাংলাদেশে কোনো অঞ্চল ভিত্তিক কোনো স্পেসিফিক কোনো রোগ বালাই আছে কিনা, যেটা নিয়ে সাবধানে থাকা উচিত বাবা মায়ের। জি, আপনাকে অনেক ইন্টেলিজেন্ট কোশ্চেনের জন্য ধন্যবাদ। আসলে রাজশাহী এলাকা বা যে এলাকাতে খেজুর খেজুরের রস সংগ্রহ করার প্রবণতা আছে, এবং ওই রস থেকে বা মানুষ রস খায়, প্লাস রসটা সিদ্ধ করে খায় এবং রসটা প্রসেস করে খেজুরের গুড় বানায়, এবং সেই গুড়টা আমাদের বাজারে অনেক বিক্রি হয়। সেই খেজুর গাছে বাদুড় বসলে ওই বাদুড়ে এক ধরনের ভাইরাস ক্যারি করে, যেটাকে বলে নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস মানে আমাদের যদি আমরা খেজুর খাই, খেজুর রস, তাহলে নিপা ভাইরাস জনিত একটা এনকেফালাইটিস হয়, দ্যাট ইজ ব্রেনের মধ্যে ভাইরাসটা ঢুকে যে ব্রেন ইনফেকশন করে। সেটা এনকেফালাইটিসটার যদি অ্যাটাক হয়, সেখানে আমাদের মৃত্যুর রেটটা অনেক বেশি, এবং বেঁচে গেলেও সেখান থেকে কিছুটা মরবিডিটিটাও দেখা যায়। সুতরাং এই খেজুরের রসটা আমরা শখ করে না খেয়ে যদি কোনো গাছে খেজুর তাড়ানো বা বাদুড় তাড়ানোর জন্য যে ব্যবস্থা থাকে সেসব পরিচিত থেকে, অথবা একেবারে অপরিচিত মানুষের সাথে খেজুরের রস না খাওয়া। খেজুরের রস এইটার জন্য আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছে যে খেজুরের রস যারা চাষ করবে তারা একটা ঢাকনা সহ ইউজ করবে, যেখানে বাদুড় বসতে পারবে না। এইটা হচ্ছে আমাদের এই যে খেজুরের রস খেতে খুবই সুস্বাদু মুড়ি দিয়ে, কিন্তু এটাতে অনেক ধরনের ভয়ঙ্কর অসুখ হতে পারে। সেটা আমরা নিপা ভাইরাস জনিত এনকেফালাইটিস বলি, যেটা শিশু এবং বড়রাও অ্যাটাক হতে পারে।
এটা প্রিভেনশনের একটাই যে আমরা যত্র যেখানে পাওয়া যাবে সেই খেজুরের রস না খাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ বেলাল উদ্দিন, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।